ম্যানুফ্যাকচারিং প্রসেস বা উৎপাদন প্রক্রিয়া শব্দগুলো শুনলেই হয়তো চোখের সামনে বিশাল সব কলকারখানা আর খটমটে যন্ত্রপাতির ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে ততটাও নিরস নয়। সত্যি বলতে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি জিনিসের সাথেই এই প্রক্রিয়াগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ম্যানুফ্যাকচারিংয়ের দারুণ একটা কনসেপ্ট একেবারে ডিকোড করব, আর সেটা হলো কোল্ড ওয়ার্কিং। কোনো রকম জটিলতা ছাড়াই একেবারে ধাপে ধাপে পুরো বিষয়টা আজ আমরা ক্লিয়ার করে ফেলব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই কোল্ড ওয়ার্কিং জিনিসটা আসলে কি? নামের মধ্যে কোল্ড বা ঠান্ডা শব্দটা আছে দেখে হয়তো ভাবছেন এখানে মেটাল বা ধাতুকে বরফের মধ্যে রেখে কোনো কাজ করা হয়। ব্যাপারটা কি আসলেই তাই? না, একদমই তা নয়। বিষয়টা আসলে পুরোপুরি অন্যরকম। এই কনসেপ্টটা বিস্তারিতভাবে বোঝার জন্য আজ আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস অনুশীলনী 2-এর একটা স্পেসিফিক ওয়ার্কশিট ধরে এগোব। এই ওয়ার্কশিটে থাকা 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শুধু রিডিং পড়ব না, বরং প্রতিটি প্রশ্নের পেছনের আসল বিজ্ঞানটা খুঁটিয়ে দেখব, যাতে করে মুখস্থ না করে পুরো বিষয়টা আমরা একদম লজিক দিয়ে বুঝতে পারি। ওয়ার্কশিটের একদম প্রথম প্রশ্নটাই হলো, কোল্ড ওয়ার্কিং কাকে বলে? দেখুন, এর উত্তরে একটা বেশ ভারী টেকনিক্যাল শব্দ আছে, রিক্রিস্টালাইজেশন তাপমাত্রা। সহজ ভাষায় বললে এটা হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে ধাতুর ভেতরের গঠন বা ক্রিস্টালগুলো নতুন করে তৈরি হয়। তো কোল্ড ওয়ার্কিংয়ের মূল শর্তটাই হলো ধাতুকে এই রিক্রিস্টালাইজেশন তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় লাগতে হবে। অর্থাৎ লোহা বা ধাতুকে গলিয়ে বা আগুনে পুড়িয়ে টকটকে লাল না করেই যখন সাধারণ তাপমাত্রায় তার উপর বল প্রয়োগ করে নির্দিষ্ট কোনো আকার দেয়া হয়, ঠিক সেই প্রসেসটাই হলো কোল্ড ওয়ার্কিং। এবার ওয়ার্কশিটের 4 নম্বর প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক, কারণ এর সাথে কোল্ড ওয়ার্কিংয়ের একটা সরাসরি কানেকশন আছে। প্রশ্নটা হলো, ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেইন হার্ডেনিং কাকে বলে? আচ্ছা, একটা লোহার তারকে এক জায়গায় বারবার বাঁকানোর চেষ্টা করলে কি হয় খেয়াল করেছেন? জায়গাটা হঠাৎ করে খুব শক্ত হয়ে যায় এবং একসময় ভেঙে যায়, তাই না? এটাই হলো ওয়ার্ক হার্ডেনিং। অর্থাৎ কোল্ড ওয়ার্কিংয়ের ফলে, মানে বারবার চাপ দেয়া বা বাঁকানোর কারণে ধাতুর ভেতরে স্ট্রাকচারাল চেঞ্জ হয় এবং ধাতুটা আগের চেয়ে অনেক বেশি শক্ত বা কঠিন হয়ে যায়। এখন এই যে সাধারণ তাপমাত্রায় ধাতুর ওপর আমরা চাপ প্রয়োগ করব, খালি হাতে তো আর সেটা সম্ভব নয়। কিছু বেসিক টুলস তো লাগবেই। ওয়ার্কশিটের 3 নম্বর প্রশ্নে ঠিক এই জিনিসটাই জানতে চাওয়া হয়েছে, কোল্ড ওয়ার্কিংয়ে ব্যবহৃত দুটো প্রধান যন্ত্রের নাম। এর খুব সিম্পল কিন্তু একদম অপরিহার্য দুটো উত্তর হলো মার্কিং টেবিল এবং হাতুড়ি বা হ্যামার। মার্কিং টেবিলে রেখে মাপ যোগ করা হয়, আর হাতুড়ি দিয়ে নিখুঁতভাবে আঘাত করে ধাতুটাকে শেপে আনা হয়। তো বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার হলো। এবার আমরা দেখব কোল্ড ওয়ার্কিংয়ের কিছু দারুণ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এর মধ্যে প্রথম মেথডটা হলো ড্রয়িং। এখন স্বভাবতই প্রশ্ন আসে, এই ড্রয়িং পদ্ধতিতে আসলে কি বানানো হয়? ওয়ার্কশিটের 2 নম্বর প্রশ্ন এটাই। এখানে একটা মজার ব্যাপার ক্লিয়ার করে দিই। ম্যানুফ্যাকচারিংয়ের ভাষায় ড্রয়িং মানে কিন্তু খাতায় বসে ছবি আঁকা নয়। এখানে ড্রয়িং মানে হলো ধাতব পাতকে টিনে বা চাপ দিয়ে কোনো পাত্র বা চোঙের আকার দেওয়া। আর এই পদ্ধতির প্রয়োগ যে কত বিশাল, সেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আমাদের রোজকার ব্যবহারের বাটি, গামলা, থালাবাসন থেকে শুরু করে টিউব, জয়েন্ট ছাড়া বা সিমলেস পাইপ, এমনকি ফানেল, সবই তৈরি হয় এই পদ্ধতিতে। আরও আছে বিভিন্ন বাদ্যযন্ত্র, পুরনো টিভির পেছনের অংশ, এমনকি একটা মিসাইলের সামনের অংশ বা মিসাইল নোজও কিন্তু এই একই ড্রয়িং পদ্ধতিতে বানানো হয়। একবার ভাবুন তো, রান্নাঘরের সাধারণ বাটি আর অত্যাধুনিক মিসাইল, দুটোর পেছনেই কাজ করছে একই কোল্ড ওয়ার্কিং মেথড। এরপর চলে আসছি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটাতে, আর সেটা হলো স্কুইজিং। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে মেটালকে কোনো ডাই বা ছাঁচের মধ্যে রেখে প্রচণ্ড চাপে স্কুইজ করা বা চেপে আকার দেওয়া হয়। ওয়ার্কশিটের 5 নম্বর প্রশ্ন অনুযায়ী চলুন দেখে নিই, এই স্কুইজিং পদ্ধতিতে আমাদের পরিচিত কি কি জিনিস তৈরি করা হয়। একবার নিজের পকেটে থাকা কয়েনগুলোর কথা চিন্তা করুন তো। হ্যাঁ, আমাদের রোজকার ব্যবহৃত মুদ্রা, বিভিন্ন টুর্নামেন্টের মেডেল আর চমৎকার সব অলংকার, এগুলো এই স্কুইজিংয়েরই ফসল। শুধু তাই নয়, ভারী শিল্পের স্টিল স্ট্রিপ, চ্যাপ্টা তার, ফার্নিচার আটকে রাখা স্ক্রু, বোল্ট, রিভেট, পেরেক, এগুলো সব অত্যন্ত নিখুঁতভাবে তৈরি হয় এই প্রচণ্ড চাপের স্কুইজিং মেথডে। স্কুইজিংয়ের পর আমরা যে পদ্ধতিটা নিয়ে কথা বলবো সেটা হলো বেন্ডিং। কোল্ড ওয়ার্কিংয়ের দুনিয়ায় এটা খুবই সাধারণ কিন্তু চরম গুরুত্বপূর্ণ একটা প্রসেস।
ওয়ার্কশিটের 6 নম্বর প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করছে বেন্ডিং প্রোডাক্টগুলো আসলে কি কি, মানে সাধারণ তাপমাত্রায় মেটালকে বাঁকিয়ে আমরা কি কি কাজে লাগাই। এর উত্তরটা আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। মেটালের প্লেট বা শিট বাঁকানো তো আছেই, সাথে সাইকেলের চাকার যে রিম সেটাও কিন্তু বেন্ডিংয়ের একটা দারুণ উদাহরণ। এছাড়াও বিভিন্ন কন্টেইনার, বড় বড় ড্রাম, ট্রলি রেল এবং বিশাল সব দালান বা ব্রিজ তৈরিতে যে স্ট্রাকচারাল বিম আর চ্যানেলগুলো ব্যবহার করা হয় সেগুলোও এই বেন্ডিং প্রক্রিয়ায় তৈরি। বলতে গেলে আমাদের চারপাশের কাঠামোগত দুনিয়াটা দাঁড়িয়েই আছে এই বেন্ডিংয়ের ওপর। এর পরের পদ্ধতিটির নাম হল শেয়ারিং। শেয়ারিং মানে হল মূলত কাটার একটা বিশেষ পদ্ধতি। কাঁচি দিয়ে আমরা যেভাবে কাগজ কাটি ঠিক সেভাবেই শক্তিশালী ব্লেড দিয়ে ধাতুর পাতকে নির্দিষ্ট মাপে কাটাকে শেয়ারিং বলা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হল এতে মেটালের কোনো গুঁড়ো বা চিপস তৈরি হয়ে জিনিসটা নষ্ট হয় না। আমাদের 7 নম্বর প্রশ্নটা হল শেয়ারিং প্রক্রিয়ায় তৈরিকৃত দ্রব্যগুলো কি কি। চলুন এর প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো একটু দেখে নিই। শেয়ারিং দিয়ে অত্যন্ত সূক্ষ্ম আর নিখুঁত কাজ করা যায়। যেমন ধরুন আমাদের দৈনন্দিন জীবনে যে চালনি বা ছাঁকনি ব্যবহার করি, কিংবা বিভিন্ন মেশিনের সূক্ষ্ম ফিল্টার, এগুলো সবই শেয়ারিং করে বানানো হয়। এছাড়াও নির্দিষ্ট মাপে রড বা প্লেট কাটার কাজটাও এই প্রসেসেই সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করা হয়। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং একেবারে শেষ পদ্ধতিতে, আর সেটা হল এক্সট্রুশন। ওয়ার্কশিটের একদম 8 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নে একটু অন্যভাবে জিনিসটা জানতে চাওয়া হয়েছে। প্রশ্নটা হল পেস্টের টিউব, কৌটা বা ক্যান ইত্যাদি কোন পদ্ধতির মাধ্যমে উৎপাদিত হয়। সকালে উঠে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেটা টিউবটা কিভাবে এমন লম্বাটে আর ফাঁপা আকৃতির হলো, কখনো কি ভেবে দেখেছি আমরা? এর সলিড উত্তরটাই হলো এক্সট্রুশন। ব্যাপারটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। সিরিঞ্জ থেকে যেভাবে ওষুধ বের করা হয় কিংবা টিউব থেকে যেভাবে আমরা পেস্ট বের করি, মেকানিজমটা ঠিক সেরকমই। ধাতব খণ্ডকে প্রচণ্ড চাপে একটা ছোট ছিদ্রযুক্ত ডাইয়ের ভেতর দিয়ে জোর করে ঠেলে বের করা হয়, ফলে মেটালটা ওই ছিদ্রের শেপ নিয়ে লম্বা হয়ে বেরিয়ে আসে। এই দারুণ পদ্ধতিতেই তৈরি হয় আমাদের পরিচিত পেস্টের টিউব, বিভিন্ন ধরনের ক্যান আর কৌটা। তো আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারলাম, কোল্ড ওয়ার্কিং শুধু কারখানার ভেতরে আটকে থাকা কোনো বোরিং টার্ম নয়। ড্রয়িং, স্কুইজিং, বেন্ডিং থেকে শুরু করে এক্সট্রুশন, এই অদৃশ্য প্রক্রিয়াগুলোই আমাদের আধুনিক জীবনকে শেপ দিচ্ছে। এবার একটা ছোট্ট কাজ দিচ্ছি। এই মুহূর্তে আপনার চারপাশের ঘরটার দিকে একটু তাকান তো। সেখানে থাকা কোনো ধাতব জিনিসটা কোন কোল্ড ওয়ার্কিং পদ্ধতিতে তৈরি হতে পারে একটু চিন্তা করে দেখুন। দেখবেন চারপাশের সাধারণ জিনিসগুলোকেও এখন আর ততটা সাধারণ মনে হচ্ছে না। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।